নমস্কার, আমার কথা শোনা যাচ্ছে? হ্যালো, সোমনাথ বাবু কথা শুনতে পাচ্ছেন? পঙ্কজ হ্যাঁ বাবু? স্যার, শোনা যাচ্ছে স্যার। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। আচ্ছা, তো আজকের ক্লাসে আপনাদের স্বাগত। তো এতদিন পর্যন্ত আমরা যা যা পড়েছি সেগুলো দেখলাম। আমি এই যেইগুলো পড়েছি সেগুলো তো আপনারা জানেন আমি কি কি পড়িয়েছি। এই ছাড়া অন্যান্য স্যারেরা কি কি পড়িয়েছেন এখনো পর্যন্ত? হ্যালো, আমি ছাড়া অন্যান্য স্যারেরা এখনো পর্যন্ত কি কি পড়িয়েছেন পঙ্কজ বাবু? স্যার আমাদের যেমন যে অমিত স্যার পড়িয়েছেন হচ্ছে পাঁচটা পাঁচটা বিভক্তি। উনি মূলত করাবেন। উনি হচ্ছেন মূলত আমাদের স্পোকেন করাচ্ছেন। আর শুভদীপ স্যার হচ্ছে এই সানাত প্রত্যয়, ছত্রী প্রত্যয় এগুলো পড়াচ্ছেন। কতবর্ত প্রত্যয়, তোয়া প্রত্যয়। তারপর হচ্ছে ওই বাচ্চা পরিবর্তন। উনি হচ্ছে মূলত সংস্কৃত যে যন্ত্র আছে না স্যার, সংস্কৃত যন্ত্রম, হুম, ওটা উনি ধরছেন, ওটা উনি করাচ্ছেন। এতে করে উনি হচ্ছে নর, সাধু, মুনি, মধু, হুম, নদী, লতা, হুম। তারপর হচ্ছে মতি, এই শব্দগুলোকে আমাদেরকে উনি মুখস্থ করিয়েছেন। আমরা এগুলো মুখস্থ করেছি। আচ্ছা, কেমন ক্লাসে মুখস্থ করিয়েছেন না কাজ দিয়েছিলেন আপনারা মুখস্থ করেছেন? স্যার আমাদের কাজ দিয়েছিলেন, আমরা মুখস্থ করেছি। আচ্ছা। আর শুধু এই কটাই পড়িয়েছেন এতদিনে ওনারা, আর কি পড়িয়েছেন? নাকি আর আচ্ছা, সোমনাথ বাবু এবার আপনি কিছু বলুন। উনি তো অনেকগুলোই বললেন। আপনার কি কি মনে পড়ছে যেগুলো এখনো পর্যন্ত পড়ানো হয়েছে? হ্যাঁ স্যার, এইগুলোই মূলত পড়ানো হয়েছে স্যার, যেগুলো উনি বললেন। হুম, সুবোধ বাবু ওইগুলোই পড়িয়েছেন। আর আর স্যার অমিত স্যার স্যার শেষ দিন ষষ্ঠী বিভক্তিটাও বোধহয় করিয়ে ফেলেছেন। 6টা বিভক্তি হয়ে গেছে। আচ্ছা, আর বিভক্তি, ত্বয়া, তবত এগুলো তাহলে আপনাদের মোটামুটি শেখানো হয়ে গিয়েছে সব, ওটা শুভদীপ স্যার তাই করিয়েছেন তো? এগুলো। ৩৬ আনাচ এগুলোও দেখানো হয়েছে আপনাদের? হ্যাঁ, এখন চলছে সানচটা। হুম, বুঝলাম। তাহলে আজকে আমরা কি দেখব? আপনাদের সর্বনাম শব্দ নিয়ে কিছু বলা হয়নি না এখনো? স্যার ওই আমাদের অমিত স্যার হচ্ছেন এই ষষ্ঠী বিভক্তি অর্ধে গিয়ে কালকে এই আগে গত ক্লাসে সর্বনাম শব্দ নিয়ে কথা বলেছিলেন, কিন্তু আমাদের পড়ানো হয়নি। কিন্তু উনি কথা বলেছিলেন সর্বনাম শব্দ নিয়ে, আমরা এটুকু স্যার শিখেছি। আচ্ছা, যাই হোক, শুভদীপদা পড়াচ্ছে। আমি প্রতিবারে যেরকম প্রত্যয়গুলো সবগুলো পড়াই, তো সেই অনুযায়ী আমি আপনাদের প্রত্যয়গুলোও পড়াবো। আম, হয়তো কিছু নতুন পাবেন, কারণ প্রতিবারেও আপনাদের মানে এবারের মতো শুভদীপদা প্রতিবারে তক্তাগত পড়ায়, তারপর আমি আরেকবার পড়াই, যেহেতু প্রত্যয়ের বিষয়গুলো আমার আমার পড়ানোর কথা। ঠিক আছে?
তো উনি পড়িয়েছেন সেটা ঠিক আছে, আমি আরেকবার পড়াই, তাহলে আপনাদের আরেকটু ব্যাপারটা দৃঢ় হয়ে যাবে। ঠিক আছে? তা হ্যাঁ এবং স্যার, বিশেষ করে তবতুপ্রত্যয়। স্যার, বিশেষ করে স্যার সত্যি অনেক কঠিন স্যার, পড়ালে আমাদের ভালো হবে আমাদের জন্য। হুম হুম হুম, ঠিক আছে। স্ক্রিনটা দেখতে পাচ্ছেন সকলে? হ্যাঁ স্যার। তবতু প্রত্যয় এর প্রথমেই তবতু প্রত্যয় সম্বন্ধে বলতে গেলে আপনারা নিশ্চয়ই জানেন যে তবতু প্রত্যয় আর ত প্রত্যয় এই দুটিকে পাণিনীয় ব্যাকরণে একটা কমন নাম দেওয়া হয়েছে। মানে দুটিরই একটা সাধারণ নাম দেওয়া হয়েছে, সেটা হচ্ছে নিষ্ঠা। সংজ্ঞা বলতে নাম। ঠিক আছে? এখানে যে লেখা আছে তবতু প্রত্যয়স্য নিষ্ঠা সংজ্ঞা ভবতি। সংজ্ঞা বলতে হচ্ছে নাম। যেমন ধরুন সোমনাথ বাবুর সংজ্ঞা হচ্ছে সোমনাথ, অর্থাৎ নাম। পঙ্কজ বাবুর সংজ্ঞা বা নাম হচ্ছে পঙ্কজ। আমার সংজ্ঞা বা নাম হচ্ছে সৌরভ। এইরকমই তবতু এবং ত প্রত্যয়ের সংজ্ঞা অথবা নাম হলো পাণিনীয় ব্যাকরণে এই দুটি প্রত্যয়ের নাম দেওয়া হয়েছে নিষ্ঠা। তাহলে নিষ্ঠা বলতে পাণিনীয় ব্যাকরণে দুটি প্রত্যয়কে বোঝানো হয়, একটা হচ্ছে ত প্রত্যয় আর একটা তবতু প্রত্যয়। তো কি বলা হচ্ছে দেখুন, তবতু প্রত্যয়স্য নিষ্ঠা সংজ্ঞা ভবতি। তবতু প্রত্যয়ের নাম হচ্ছে নিষ্ঠা। সংজ্ঞা ইত্যস্য অর্থঃ নাম। সংজ্ঞা এটির অর্থ হলো নাম, অর্থাৎ তবতু প্রত্যয়ের নাম হলো নিষ্ঠা। यथा लोके कस्यचित् नाम रामः अस्ति चेत् राम इति तस्य संज्ञा अस्ति। মানে যেমন লৌকিক ব্যবহারে কারো নাম যদি রাম হয় তাহলে রাম হলো তার সংজ্ঞা। তবতু প্রত্যয়ः কর্তারি ভবতি। এটা আমরা খুব ভালো করেই জানি যে তবতু প্রত্যয় যেটা সেটা কর্তারি হয়। কর্তারি মানে কি? কর্তৃবাচ্য। হুম, কর্তারি মানে কর্তৃবাচ্য। ঠিক আছে? আর কর্মণি মানে হচ্ছে কর্মবাচ্য। এটা আমি আপনাদের বলেছি আগেই যে আহ, সংস্কৃতে কর্তৃবাচ্য কর্মবাচ্য এই ধরনের শব্দ হয় না, সেই জন্য কি বলা হয়, কর্তারি আর কর্মণি বলা হয়। ঠিক আছে? তারপর কি বলা হচ্ছে, তৎপ্রত্যয়স্য অর্থঃ অতীতকালঃ। অর্থাৎ তা এবং তবতু প্রত্যয় এই দুটি কোন অর্থে ব্যবহৃত হয়? অতীত কাল অর্থে ব্যবহৃত হয়। এটাও আপনারা জানেন নিশ্চয়ই, এটা বলা হয়েছিল আপনাদের। হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে এই জিনিসগুলো আপনারা জানেন। এরপর দেখুন, আম, আমরা যেমন লট, লিট, লুট এগুলোর ক্ষেত্রে কি দেখেছিলাম? লটের ক্ষেত্রে অকার আর টকারটা ব্যবহার হয় না, শুধু লকার ব্যবহার হয়। ঠিক আছে? তারপর লিটের ক্ষেত্রে ইকার আর টকার ব্যবহার হয় না, শুধুমাত্র লকার ব্যবহার হয়। সেই জন্য ওই সবকটার একটা কমন নাম আমরা দেখেছিলাম, লকারহা। এটা আমরা দেখেছিলাম। কিন্তু ওই যে অকার টকার, ইকার টকার, উকার টকার এগুলোর যে ব্যবহার হয় না বা এগুলোর প্রয়োগ করা হয় না, তার কারণ কি? একটা তো অবশ্যই কোনো কারণ আছে যার জন্য সেগুলোর ব্যবহার করা হয় না। ঠিক আছে? তো সেটার জন্য বলা হচ্ছে ব্যাকরণে দুটো জিনিস আছে। ব্যাকরণে দুটো জিনিস আছে, সেটা একটু লিখিয়ে বোঝালে ভালো হবে।
ওয়ার্ড ফাইলটা দেখতে পাচ্ছেন সকলে? হ্যালো, সকলে ওয়ার্ড ফাইল হ্যাঁ স্যার। দেখতে পাচ্ছেন? হ্যাঁ, হ্যাঁ দেখো স্যার। দাদা, দুটো জিনিস হয়, একটা হচ্ছে ইট সংজ্ঞা, আর একটা হচ্ছে লোপাহা। ইট সংজ্ঞা বলতে ইট মানে হচ্ছে একটা নাম। ইট হচ্ছে একটা নাম। ইট, এটি হলো একটি নাম। যাদের ইট নাম দেওয়া হয় তাদের লোভ হয়। আর লোভ বলতে কি? লোভ হচ্ছে অদর্শনম। অর্থাৎ দেখতে না পাওয়া। ঠিক আছে? এটা হলো ব্যাকরণের দুটো প্রধান জিনিস, একটা হচ্ছে ইট সংজ্ঞা আর একটা হচ্ছে লোভ। ইট সংজ্ঞা যার যার হবে তাদের সবার কি হয়ে যাবে? লোভ হয়ে যাবে। লোভ বলতে কি? অদর্শন, অর্থাৎ সেগুলো থাকবে কিন্তু আমরা সেগুলোকে প্রয়োগে দেখতে পারবো না, অথবা প্রয়োগে প্রয়োগ করতে পারবো না, তাদের অদর্শন হয়ে যাবে, অর্থাৎ সেগুলো থেকেও না থাকার মতো হয়ে যাবে। ঠিক আছে? লট লকারের ক্ষেত্রেও সেম হচ্ছিল। লট লকারের ক্ষেত্রে যদিও লয়ের পর অ আর টয় হসন্ত ছিল, কিন্তু সেগুলোর ইট সংজ্ঞা আর লোপ হয়ে গিয়ে অট এই অংশটুকু আমরা লটের মধ্যে খুঁজে পাচ্ছিলাম না, আমরা শুধু কি পাচ্ছিলাম? লয়ে হসন্ত, এটা এইটুকু পাচ্ছিলাম। তাই অট এটার নাম হচ্ছে ইট সংজ্ঞা ও লোপ। ঠিক আছে? এই ইট সংজ্ঞা আর লোপকে একসঙ্গে বলা হয় অনুবন্ধ লোপ। কি বলা হয়? ইট সংজ্ঞা আর লোপকে একসঙ্গে কি বলা হয়? আহ, আমি যেটা জিজ্ঞাসা করবো আপনারা বলবেন, না হলে শুনতে না পাচ্ছেন কি পাচ্ছেন না সেটা আমি বুঝতে পারবো না। সোমনাথ বাবু, আজকে আপনি সাড়া দিচ্ছেন না, কি ব্যাপার? স্যার বুঝতে পারছি না এটা কি বলতে চাইলেন, এটা ঠিক বুঝতে পারলাম না, ঈদ সংজ্ঞাটা হ্যাঁ, বুঝলাম না। ইট, ইট হচ্ছে একটা নাম। সংজ্ঞা মানে কি? আমি একটু আগে বললাম, নাম। ঠিক আছে? ইট এই নামটা যাদের যাদের দেওয়া হয় তাদের প্রয়োগের সময় তাদের ব্যবহার করা হয় না। ঠিক আছে? তাদের লোপ হয়ে যায় বা অদর্শন হয়ে যায়। যার যারই ইট সংজ্ঞা হবে সেই সেই বর্ণেরই কি হয়ে যাবে? অদর্শন হয়ে যাবে, তাদের আমরা দেখতে পাবো না। ঠিক আছে? দেখতে না পেলে কি হবে? যেমন এখানে লট, এখানে ল, অ, ট। লটকে আমরা ভাঙলে কি কি পাচ্ছিলাম? দেখুন, এই যে লটকে আমরা যদি ভাঙি তাহলে আমরা কি কি পাবো? ল, অ, ট, এই বর্ণগুলো আমরা পাবো। ঠিক আছে? এগুলোর মধ্যে বলা হচ্ছে এই যে অ আর ট আছে, এই দুটোর কি সংজ্ঞা দেওয়া হচ্ছে? ইট সংজ্ঞা দেওয়া হচ্ছে, অর্থাৎ এই দুটি বর্ণের নাম দেওয়া হলো ইট। ইট এই নামটা দেওয়ার কারণে আমরা যখন ধাতুর পর লট লকারের ব্যবহার করছি তখন ভূ ধাতুর পর লট লকার ব্যবহার করলে শুধু ভূ, ল এরকম পাচ্ছি। তারপর লয়ের জায়গায় তি প্রত্যয় হয়ে ভূতি, তারপর সমস্ত রকম কাজ হয়ে ভবতি এরকম রূপ হচ্ছে। ঠিক আছে? এটা আমি আপনাদের আগের দিনও বলেছিলাম। তাহলে দেখুন, আহ, এই যে লটের যে অ আর অ এই দুটোর কি করা হলো? ইত সংজ্ঞা বা ইত নাম দেওয়া হলো। ইত নাম যার যারই হবে তাদের কি হয়ে যাবে? লোপ বা অদর্শন হয়ে যাবে, অর্থাৎ সেগুলিকে প্রয়োগের সময় দেখতে পাওয়া যাবে না। ভূ, ল, ভূ, তি, ভবতি। এখানে দেখুন, যদিও লট লকারের প্রয়োগ করা হচ্ছে কিন্তু শুধু লয়ে হসন্ত পাচ্ছি আমরা, বাকি যে অ ট এই দুটোর কি হয়ে যাচ্ছে? ইত সংজ্ঞা বা লোপ হয়ে যাচ্ছে। বুঝতে পেরেছেন এবার? ইত হচ্ছে একটা সংজ্ঞা বা নাম। ওই ইত নাম যার যার হবে তাদের
প্রয়োগ করা যাবে না বা তাদেরকে দেখা যাবে না। ঠিক আছে, যেমন এখানে লটের ক্ষেত্রে অ আর ত এই দুটোর ঈদ সংজ্ঞা হওয়ার কারণে তাদের লোপ হয়ে গিয়েছে। লোপ হয়ে যাওয়া মানে আমরা দেখতে পাবো না, তাই দেখুন এখানে প্রয়োগে অ আর টটা দেখা যাচ্ছে না, শুধু লয়ে হসন্ত দেখা যাচ্ছে। এবার বোঝাতে পেরেছি? কিছুটা বুঝতে পারলাম স্যার, কিন্তু হ্যাঁ, আহ, আরো কিছু উদাহরণ দিলে একটু স্পষ্ট হবে সে। আপাতত মানে আপনি যেইটুকু কি বুঝেছেন একটু আপনি বলুন, কি বুঝেছেন এখনো পর্যন্ত শুনি। বুঝতে পারিনি স্যার, ভালো করে তো বুঝতে পারিনি। ওই যেটুকু বুঝলাম স্যার, লটের অটটা দেখা যায় না, হুম সেইটাকে ঈদ সংজ্ঞা বলছেন, এইটা বুঝেছি। আর কিছু, এই যে ভূ ল কেন লিখেছেন, ভূতি কেন লিখেছেন, ভবতি, ওগুলো কিছু বুঝতে পারিনি। দেখুন, মেন আমাদের যেটা বুঝতে হবে সেটা হচ্ছে ইথ হচ্ছে একটা সংজ্ঞা বা নাম। কি? ইথ হচ্ছে একটা সংজ্ঞা বা নাম। ঠিক আছে, ধরুন আমি বললাম যে আমার সৌরভ নাম না হয়ে আমার নাম হচ্ছে ইথ। কি? আমার নাম হচ্ছে ইথ। বুঝতে পেরেছেন? এখন বলা হচ্ছে ইথ এই নামটা যার যার হবে তাদেরকে দেখা যাবে না। ঠিক আছে, এখন যদি আমার নাম ইথ হয় তাহলে আমাকে দেখা যাবে না। কখন দেখা যাবে না? যখন প্রয়োগ করা হবে। ঠিক আছে, যখন প্রয়োগ করা হবে আমাকে দেখা যাবে না, এটা বলা হলো। এতটুকু বুঝতে পেরেছেন সোমনাথ বাবু? এতটুকু বুঝেছেন? ঈদ নাম হলে দেখা যাবে না? হ্যাঁ, যার যার ইথ নাম হবে তাদের দেখা যাবে না। যার যারই ইথ নাম হবে তাদেরই দেখা যাবে না। আবার স্যার লোপেও তো তাই লেখা আছে। না, লোপ, দেখুন ইথ সংজ্ঞা হচ্ছে বলেই লোপ হচ্ছে, তাদের দেখা যাবে না। যার যার ঈদ সংজ্ঞা হচ্ছে তারা লোপ হচ্ছে, অর্থাৎ তাকে তাকে দেখা যাচ্ছে না। আগে ঈদ সংজ্ঞা হচ্ছে, তারপর লোপ হচ্ছে। এক ঈদ আগে নামটা দেওয়া হচ্ছে, তারপর তাদের লোপ করা হচ্ছে বা অদর্শন। লোপ মানেই হচ্ছে অদর্শন, মানে দেখা যাবে না। বুঝতে পারছেন সোমনাথ বাবু? হ্যাঁ স্যার, আহ বুঝছি। আমরা এখানটা করে আসি, তারপর বুঝতে পারবেন। আহ তবতু প্রত্যয়ে যদি ফিরে আসি তাহলে হয়তো একটু বুঝতে পারবেন। ঠিক আছে, তাই আগে তবতু প্রত্যয়টা একটু দেখুন কি বলা হচ্ছে। দেখুন এখানে স্লাইডটা দেখতে পাচ্ছেন তো এখন? হ্যাঁ। হ্যাঁ স্যার। আমরা যখন তবতু প্রত্যয়ান্ত শব্দ পাই তখন তবতু প্রত্যয়ান্ত শব্দ কিরকম পাই আমরা? যেমন ধরুন কৃতবৎ, হৃতবৎ, দৃষ্টবৎ, খাদিতবৎ, এগুলো সব তবতু প্রত্যয়ান্ত মেন শব্দ। এরপর এখান থেকে পুংলিঙ্গ হলে ভগবৎ শব্দের মতো রূপ হয়ে কৃতবান, স্ত্রীলিঙ্গ হলে কৃতবতী, নপুংসক লিঙ্গ হলে কৃতবৎ, এই ধরনের রূপগুলো দেখা যায়, তাই তো সোমনাথ বাবু? তবতু হ্যাঁ। প্রত্যয়ান্ত যে মেন শব্দ বা প্রাতিপদিক সেটা কিরকম স্বরূপ হয়? কৃতবৎ, হৃতবৎ, দৃষ্টবৎ, এই ধরনের প্রাতিপদিক হয়। এগুলো আপনাদের পড়ানো হয়েছে তো? হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে এবার আমাকে একটা কথা বলুন, যদি ক্রি ধাতুর পর তবতু প্রত্যয় করা হচ্ছে তাহলে আমরা তো ক্রি ধাতুর পর তবতু প্রত্যয় করলে যেই রূপটা পাবো কিরকম পাবো? কৃক তবতু, এরকম রূপ পাওয়ার কথা। কিন্তু আমরা কি পাচ্ছি? কৃতবৎ পাচ্ছি, তাই তো? হ্রি ধাতুর পর যদি তবতু প্রত্যয় করি তাহলে আমাদের কিরকম রূপ হওয়ার কথা? ঋক তবতু, কিন্তু আমরা কিরকম রূপ পাচ্ছি? হৃতবৎ। দৃশ ধাতুর পর তবতু করলে কিরকম রূপ পাওয়ার কথা? দৃষ্টবতু, এরকম রূপ পাওয়ার কথা, কিন্তু আমরা কি পাচ্ছি? দৃষ্টবৎ। তাহলে একটা জিনিস খেয়াল করুন, এই তবতুর প্রথম যে ককার আর অন্তিম যে উকার, এই দুটো কিন্তু আমরা যখন ধাতুর পর তবতু প্রত্যয়কে লাগাচ্ছি তখন কিন্তু ব্যবহার করছি না। এই জিনিসটা খেয়াল করতে পারছেন আপনি? দেখুন, তবতুকে আমরা ভাঙলে কি কি পাই? ক, ত, অ, ওয়া, অ, তা, উ। তকে ভাঙলে আমরা এই তিনটে বর্ণ পাই, ক, ত, অ।
ওয়াকে ভাঙলে ওয়া আ, আর তুকে ভাঙলে তা উ, এই বর্ণগুলো আমরা পাই, তাই তো? এগুলো পাচ্ছি কি না সোমনাথ বাবু? পাচ্ছি তো এগুলো? হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে এই বর্ণগুলো যদি পাই, প্রয়োগেও তো সেই রকমই হওয়ার কথা, কিন্তু আমরা প্রয়োগে এই ককারটাকে আর উকারটা ছেড়ে দিয়ে প্রয়োগ করছি। কেন করছি এটা? তার কারণ তো কিছু আছে। সেটাই হলো লোপ, ইৎ সংজ্ঞা আর লোপ। অর্থাৎ প্রথমে ককার আর উকারটার ইৎ সংজ্ঞা করা হচ্ছে, বা এই দুটো বর্ণের নাম দেওয়া হচ্ছে ইৎ। আর পাণিনীয় ব্যাকরণে বলাই হয়েছে যার যার ইৎ সংজ্ঞা হবে তার তার লোপ বা অদর্শন হবে, অর্থাৎ সেগুলোকে আমরা দেখতে পাবো না, প্রয়োগে সেগুলিকে আমরা দেখতে পাবো না। ঠিক আছে, দেখুন তাহলে, যেহেতু এই ককারটার উকারটার ইৎ সংজ্ঞা করা হয়েছিল, আর ইৎ সংজ্ঞা যার যার হবে তাদের লোপ বা অদর্শন হবে বলা হয়েছে, তাই স্তবত প্রত্যয়ান্ত যে শব্দ, সেখানে আমরা এই ক আর এই উটা কোথাও পাচ্ছি না। দেখুন, কৃতবৎ, এখানে শুধুমাত্র ত, ব, ত এইটুকুটা পাচ্ছি। এই যেই দুটো বর্ণ এখানে কাটা আছে সেই দুটো বর্ণ আমরা পাচ্ছি না। এবার বুঝতে পারছেন ইৎ সংজ্ঞার লোপ মানে কি? তাহলে কি স্যার কিছুটা হলেও স্পষ্ট হয়েছে? ক আর উ এই দুটো ইত হ্যাঁ, সংজ্ঞা? ইৎ এবং হ্যাঁ, এই দুটো হচ্ছে ইৎ সংজ্ঞক বর্ণ, আর যার যারই ইৎ সংজ্ঞা হবে তাদেরই কি হবে? প্রয়োগে দেখা যাবে না, যেটার জন্য বলা হয়েছে কি অদর্শন। অদর্শন, এই লোপ বা অদর্শন। এবার বুঝতে পারছেন লোপ, অদর্শন আর ইৎ সংজ্ঞা কি? লোপ আর অদর্শন একই জিনিস, ঠিক আছে? আপনি ওটার মধ্যে গুলিয়ে ফেলবেন না, শুধু এইটুকু মনে রাখুন, ইৎ সংজ্ঞা যার যার হবে তার তারই লোপ হয়ে যাবে বা অদর্শন হয়ে যাবে, অর্থাৎ তাকে আমরা আর প্রয়োগে দেখতে পাবো না। যেমন এখানে আসলে প্রত্যয়টা হচ্ছে ক্তবতু, কিন্তু যেহেতু প্রথম যে ককার আর অন্তিম যে উকার তাদের ইৎসংজ্ঞা হচ্ছে, তাই প্রয়োগের সময় তাদের লোপ বা অদর্শন হয়ে যাচ্ছে। সেই কারণে আমরা ওই ক আর উটাকে প্রয়োগে দেখতে পাচ্ছি না। বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার, এবার মনে হচ্ছে বুঝেছি। হুম। এই একই রকম ভাবে যদি ক্ত প্রত্যয় দেখেন, ধরুন ওয়ার্ড ফাইলটা দেখতে পাচ্ছেন তো? আমরা যদি ধরুন নিলাম যে ক্ত প্রত্যয়, ক্ত ক্ত প্রত্যয়কে ভাঙলে আমরা কি কি পাবো? ক, ত, অ। এখানেও দেখবেন আমরা যখন ত প্রত্যয়ান্ত শব্দ পাই শুধু ত শেষে খুঁজে পাই, এই কটা পাই না। তাহলে সেখানেও হচ্ছে এই কটা হচ্ছে ইৎ সংজ্ঞা, আর যারই ইৎ সংজ্ঞা হবে প্রয়োগে তাকে লোপ, প্রয়োগে তার লোপ বা অদর্শন হবে, অর্থাৎ তাকে দেখা যাবে না। সেই জন্য আমরা ত প্রত্যয়ান্ত শব্দ কিরকম পাই? কৃত, গত, খাদিত, দৃষ্ট ইত্যাদি পাই। আমরা কিন্তু এই ধরনের রূপ পাই না, কৃক্ত, গক্ত, খাদিক্ত, এইরকম রূপ পাই কি? পাই না। তাহলে কি দেখছি? এই যে কটা আছে সেটা আমরা এখানে অদর্শন হচ্ছে, প্রয়োগে ত প্রত্যয় যখন প্রয়োগ করা হচ্ছে তখন ওই কটার অদর্শন হয়ে যাচ্ছে। বুঝতে পেরেছেন? এখন স্পষ্ট হয়েছে সোমনাথ বাবু? হ্যাঁ স্যার। পঙ্কজ বাবু, আপনি বুঝেছেন? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি স্যার। হুম। তাহলে দেখুন, এটা বলার একটাই কারণ, আমরা যেটা দেখছিলাম তবত প্রত্যয়ের স্লাইডটা, সেখানে একটা জিনিস এখন আসবে, যেখানে বলা হচ্ছে যে তবতু প্রত্যয়ম বিভজ্য, অর্থাৎ তবতু প্রত্যয়কে ভাঙলে আমরা কি কি পাচ্ছি? ক, ত, অ, ব, অ, ত, উ, এতগুলো অক্ষর পাচ্ছি। তবতুকে ভাঙলে আমরা টোটাল 7টা অক্ষর পাচ্ছি। ঠিক আছে, এতার মধ্যে মানে এদের মধ্যে বা এগুলির মধ্যে প্রথম যে ককার, ঠিক আছে, প্রথম যে ককার আর অন্তিম যে উকার, এগুলোর কি হয়?
ইৎ সংজ্ঞা হয়। আর যার যারই ইৎ সংজ্ঞা হবে তার কি হয়ে যাবে? অদর্শন বা লোপ হয়ে যাবে। অর্থাৎ প্রয়োগে সেই দুটি বর্ণকে আমরা খুঁজে পাবো না বা দেখতে পাবো না। তাহলে ক্তবতু প্রত্যয়কে ভাঙলে আর ইৎ সংজ্ঞা যাদের হয়েছে তাদেরকে বাদ দিলে আমরা শুধু কি পাচ্ছি? ত, অ, ওয়া, অ, ত। অর্থাৎ তবৎ এইটুকু অংশ আমরা শুধুমাত্র পাবো। তবতু প্রত্যয়কে ইৎ সংজ্ঞা বাদ ইত্যাদি দেওয়ার পর শুধুমাত্র তবৎ এইটুকু অংশ পাবো। সেই জন্য ক্রি ধাতুর পর তবতু করলে কিরকম রূপ পাচ্ছি আমরা? কৃতবৎ। হ্রি ধাতুর পর তবতু করলে কিরকম রূপ পাচ্ছি আমরা? হৃতবৎ। দৃশ ধাতুর পর তবতু করলে কিরকম রূপ পাচ্ছি? দৃষ্টবৎ। খাদ ধাতুর পর তবতু করলে কিরকম রূপ পাচ্ছি? খাদিতবৎ। ধৃ ধাতুর পর তবতু প্রত্যয় করলে কিরকম রূপ পাচ্ছি? ধৃতবৎ। গম ধাতুর পর তবতু করলে গতবৎ। তাহলে দেখুন সবগুলোর শেষে আমরা তবৎ 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 এরকম অংশ খুঁজে পাচ্ছি তো সোমনাথ বাবু? হ্যাঁ স্যার। হুম। তাহলে এই তবৎ অংশটা হচ্ছে তবতু প্রত্যয়ের অংশ। তাহলে ধাতুর পর তবতু প্রত্যয় যোগ করলে যেই রূপটা আমরা পাই সেই রূপগুলির শেষে আমরা সাধারণত তবৎ অংশটা খুঁজে পাই। ঠিক আছে? আর তয়ের ক্ষেত্রে দেখুন তবতু তবতু থেকে বতুকে বাদ দিলে শুধু কি পড়ে থাকে? ত পড়ে থাকে। তাহলে এতটুকু অংশকে ছেড়ে দিয়ে কে ভাঙলে যেমন এই ক ত অ পাওয়া যাবে, তয়েরও প্রথম যে ককার সেটা ইৎ সংজ্ঞা আর লোপ হয় তার, শুধুমাত্র ত অ এতটুকু থাকে। তাই এই বত যোগ করে দিলে হচ্ছে তবতু প্রত্যয়ান্ত শব্দের রূপ পাওয়া যায়, আর বতকে ছেড়ে দিলে শুধু ত প্রত্যয়ান্ত রূপ পাওয়া যায়। কৃত, হৃত, দৃষ্ট, খাদিত, ধৃত, গত, দত্ত, লিখিত এগুলো হচ্ছে সব ত প্রত্যয়ান্ত ধাতুর রূপ। এতটুকু স্পষ্ট হয়েছে? হ্যাঁ স্যার, এটুকু স্পষ্ট হয়েছে। হুম। তাহলে কি লেখা আছে আর একবার দেখি আমরা। সোমনাথ বাবু আপনার স্পষ্ট হয়েছে কিনা বলুন। যদি স্পষ্ট না হয়ে থাকে তাহলে বলবেন, ঠিক আছে? আমি আর একবার বলবো, কিন্তু এই জিনিসগুলো জেনে রাখতে হবে। বুঝতে পেরেছেন তাই তো? আচ্ছা, তাহলে কি বলা হচ্ছে? তবতু প্রত্যয়কে ভাঙলে ক, ত, আ, ব, আ, তা, উ এই রকম পাওয়া যায়। এগুলির মধ্যে শুধুমাত্র তবৎ অবশিষ্ট থাকে এবং প্রথম ককার ও অন্তিম উকারের লোপ হয়ে যায়। তাই ক্রি ধাতুর পর তবতু করলে তবতু প্রত্যয় তবৎ শুধু থাকে, কৃতবৎ। হ্রি তবৎ, হৃতবৎ। দৃশ তবৎ, দৃষ্টবৎ। খাদ তবৎ, খাদিতবৎ। ধৃক তবৎ, ধৃতবৎ। গম তবৎ, গতবৎ। ধা তবৎ, দত্তবৎ। লিখ তবৎ, লিখিতবৎ ইত্যাদি রূপ হয়। ঠিক আছে? এই স্লাইডটা সকলের কাছে স্পষ্ট তাহলে? হ্যাঁ স্যার। হ্যালো। হ্যাঁ, তাহলে আমরা এরপর নেক্সট স্লাইডটা দেখি। নেক্সট স্লাইডে কি বলা হচ্ছে? স্তবতু প্রত্যয়ান্তः শব্দः বিশেষণম ভবতি। অর্থাৎ স্তবতু প্রত্যয়ান্ত যেই শব্দ সেটা বিশেষণ হয়। অর্থাৎ এই যে যেটা আমরা পেলাম এটা হচ্ছে মেন প্রাতিপদিক। ঠিক আছে? যেমন রামা হচ্ছে মেন প্রাতিপদিক, তার পুংলিঙ্গের প্রথমার একবচনে হচ্ছে রামাহ। ঠিক আছে? লতা হচ্ছে মেন প্রাতিপদিক, তার প্রথমার একবচনে লতা, দ্বিতীয়ার প্রথমার দ্বিবচনে লতে, প্রথমার বহুবচনে লতাহা। সেরকমই কৃতবৎ, হরিতবৎ, দৃষ্টবৎ এগুলো কিন্তু শুধুমাত্র র মেটেরিয়াল। এরপর পুংলিঙ্গে এটা যদি পুংলিঙ্গের বিশেষণ হয় তাহলে পুংলিঙ্গের মতো রূপ হবে, যদি স্ত্রীলিঙ্গের বিশেষণ হয় তাহলে স্ত্রীলিঙ্গের মতো রূপ হবে, আর যদি নপুংসক লিঙ্গ হয় তাহলে নপুংসক লিঙ্গের মতো রূপ হবে।
বুঝতে পেরেছেন সোমনাথ বাবু? হ্যাঁ স্যার। হুম। তাহলে কি কি বলা হচ্ছে দেখুন, তবতু প্রত্যয়ান্তঃ শব্দঃ বিশেষণম ভবতি, অর্থাৎ তবতু প্রত্যয়ান্ত শব্দটা বিশেষণ হয়। तवतु प्रत्ययान्तस्य शब्दस्य रूपं तकारान्तः पुंलिङ्गक भगवत् शब्दः इव भवति, অর্থাৎ তবাতু প্রত্যয়ান্ত যেই শব্দ সেটা যদি পুংলিঙ্গক কোনো শব্দের বিশেষণ হয় তাহলে তার রূপ কিরকম হবে? ভগবৎ শব্দের মতো হবে। পুংলিঙ্গক যে ভগবৎ শব্দ সেই ভগবৎ শব্দের মতো হবে। স্ত্রীলিঙ্গক তবাতু প্রত্যয়ান্ত শব্দের রূপ ইকারান্ত নদী শব্দের মতো হবে। স্ত্রীলিঙ্গ নদী শব্দ যে আছে তার হৃতবতী, দৃষ্টবতী, খাদিতবতী, ধৃতবতী, গতবতী এই ধরনের। ঠিক আছে? নপুংসক লিঙ্গ তত কার মতো হবে? শব্দ আছে সেই জগৎ শব্দের মতো হবে। ঠিক আছে? যেমন ধরুন আমি একটা বাক্য বললাম যে রাম ভাত খেয়েছে। ঠিক আছে? রাম ভাত খেয়েছে। এখানে এই যে খাওয়া, এটা এই খাদ ধাতুর পর যদি আমরা তবতু করি তাহলে কি হবে? খাদিতা বত পাবো আমরা। এটা হচ্ছে মেন শব্দ। এই যে শব্দটা খেয়েছে, রাম খেয়েছে, তাহলে রামের বিশেষণ হবে এই খাদিতবৎ তবতু প্রত্যয়ান্ত যে খাদিতবৎ শব্দ, সেটা কার বিশেষণ হবে? রামের বিশেষণ হবে। এখন রাম যেহেতু অকারান্ত পুংলিঙ্গ শব্দ, খাদিতবৎ এটাও কি হবে? পুংলিঙ্গ রূপ হবে। এখন তবতু প্রত্যয়ান্ত শব্দ যদি পুংলিঙ্গের বিশেষণ হয়, কার মতো রূপ হবে বলা হয়েছে? তকারান্ত যে ভগবৎ শব্দ আছে তার মতো রূপ হবে। ঠিক আছে? তাহলে আমরা এটাকে যদি অনুবাদ করি কিরকম পাবো? রামাহ অন্নম, এরপর খাদিতা, তারপর কি হবে? খাদিতা। আপনাদের তো তবতু প্রত্যয় পড়ানো হয়েছে বললেন পঙ্কজ বাবু। হ্যাঁ স্যার, জানি স্যার, খাদিতবান হবে, খাদিতবান হবে। হ্যাঁ, তাহলে বলতে হবে, আমি জিজ্ঞাসা করলে চুপ থাকলে কি হবে? সন্দীপ বাবু, হ্যালো সন্দীপ বাবু, শুনতে পাচ্ছেন? স্যার আমাকে বলছেন? হ্যাঁ হ্যাঁ, আপনাকেই বলছি, শুনতে পাচ্ছেন? হ্যাঁ স্যার বলুন স্যার, কি বলছেন? হ্যাঁ, তাহলে এখানে কি রকম রূপ হবে? রামাহ অন্নম, তবতু প্রত্যয়ান্ত শব্দ পুংলিঙ্গের বিশেষণ হলে ভগবৎ শব্দের মতো রূপ হবে বললাম। স্যার তাহলে খাদিত বান হবে স্যার। তাহলে এখানে কিরকম খাদিতবান কেন হবে? স্যার কারণ পুংলিঙ্গ। ভগবৎ শব্দের প্রথম প্রথম হ্যাঁ, প্রথমান একবচনে খাদিতবান হয়। তাহলে আমি যদি এখানে ধরুন বললাম দুজন ছাত্র খেয়েছিল, দুজন ছাত্র খেয়েছিল। আমি ধরুন বললাম দুজন ছাত্র ভাত খেয়েছিল। এটার অনুবাদ যদি করি কি হবে? বলবো? হ্যাঁ বলুন কি হবে? ছাত্রৌ অন্নম। পঙ্কজ বাবু আপনার মাইক্রোফোনটা সমস্যা করছে সম্ভবত।
আপনি আবার হেডফোনটা খুলে লাগিয়ে দেখুন। হ্যাঁ স্যার। হবে হচ্ছে যে ছাত্রৌ অন্নম খাদিতবন্তৌ। দৌ ছাত্র, তারপর অন্নম খাদিতবন্তৌ। খাদিতবন্ত। এরপর যেটা হবে সেটা সন্দীপ বাবু আপনি বলবেন। কি বলা হচ্ছে যে, ধরুন আমি বললাম ছাত্রী বিদ্যালয়ে গিয়েছিল। গম ধাতুর পর তবতু প্রত্যয় করলে গতবৎ হয়। স্ত্রীলিঙ্গে বলা হয়েছে যে দীর্ঘ ইকারান্ত নদী শব্দের মতো রূপ হবে। ঠিক আছে, তাহলে দীর্ঘ ইকারান্ত নদী শব্দের মতো রূপ হলে এটা গতবতী এরকম হয়ে যাবে। ঠিক আছে, তাহলে কি হবে বাক্যটা সন্দীপ বাবু বলবেন। স্যার আমাকে বলছেন স্যার? আমার নাম সোমনাথ স্যার। হ্যাঁ হ্যাঁ, সোমনাথ, সরি সোমনাথ বাবু আপনি বলুন। স্যার বলছি ছাত্রী কি ছাত্রা বলা উচিত স্যার? ছাত্রা? ছাত্রা বলতে পারেন। তো স্যার ছাত্রা বিদ্যালয়ম হুম গতবতী। গতবতী, যে তাহলে কি হবে? স্যার এটা এরকম হতে পারে শিক্ষিকা হুম অন্নম খাদিতবতী। শিক্ষিকা অন্নাম খাদিতবতী, একদম ঠিক। এবার তাহলে বুঝতে পারছেন কিভাবে হচ্ছে। হ্যালো হ্যাঁ স্যার। সোমনাথ বাবু, বুঝতে পারছেন এখন? হ্যাঁ। হ্যাঁ স্যার। হ্যাঁ আচ্ছা, যদি আমি এরকম বলি যে সোমনাথ বাবু বলবেন এটা, ফল গাছ থেকে ফল পড়েছিল। স্যার এটা বৃক্ষাৎ হুম ফলম পতিতবৎ। বৃক্ষাৎ ফলম পতিতবৎ। ঠিক আছে, তাহলে এই জায়গাটা ক্লিয়ার হয়েছে। এবার তাহলে আমরা আরেকবার স্লাইডে যাই, কি বলছে দেখি। বলা হচ্ছে যে তবত প্রত্যয়ান্ত যে শব্দ সেটা বিশেষণ হয়। যদি পুংলিঙ্গক শব্দের বিশেষণ হয় তাহলে পুংলিঙ্গক শব্দের বিশেষণ হলে তাহলে কি হবে? ভগবৎ শব্দের মতো রূপ হবে। স্ত্রীলিঙ্গ হলে নদী শব্দের মতো হবে। আর নপুংসক লিঙ্গ হলে জগৎ শব্দের মতো রূপ হবে। ঠিক আছে, পুংলিঙ্গক ভগবৎ শব্দের রূপ কি সেটা আমি এখানে দিয়ে দিয়েছি আপনাদের সুবিধার্থে। স্ত্রীলিঙ্গক নদী শব্দের রূপ কি সেটাও দিয়ে দিয়েছি। নপুংসক লিঙ্গ জগৎ শব্দের রূপ কিরকম হয় সেটাও দেওয়া আছে। ঠিক আছে, এরপর কিছু উদাহরণ দেখানো হচ্ছে। যেমন ধরুন, গম ধাতু থেকে তবতু প্রত্যয় করলে গতবৎ। এখন রাম শব্দ যেহেতু পুংলিঙ্গ, তার বিশেষণ হিসেবে পুংলিঙ্গ ভগবৎ শব্দের মতো যদি রূপ করা হয় তাহলে রাম শব্দ তারপর গতবৎ, এটার পুংলিঙ্গের একবচনে কি হবে? গতবান।
রামः গতবান। খাদিতবৎ যদি করা হয় এইভাবে কি হবে? কি হবে? পঙ্কজ বাবু, আপনার মাইক্রোফোনটা খুব সমস্যা করছে। স্যার হবে খাদিতবান। হ্যাঁ, রামः খাদিতবান। আচ্ছা, যদি রামः তারপর জিতবৎ যদি করা হয় তাহলে কি রূপ হবে সোমনাথ বাবু? রামः জিতবান। রামः জিতবান। আমি যদি এখন বলি যে দুজন রাম জিতেছিল তাহলে কি হবে সোমনাথ বাবু? রামৌ জিতবন্তৌ। হুম, রামও জিতবন্তৌ। যদি বলি জিতেছিল যেই রাম জিতেছিল সেই রামের, এরকম যদি বলা হয় যেই রাম জিতেছিল সেই রামের, এরকম যদি বলা হয় তাহলে স্যার এটা কি করতে বলছেন? এটাকে অনুবাদ করতে বলছেন তবতু সংস্কৃত? প্রত্যয়ান্ত শব্দ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তবতু প্রত্যয়ান্ত শব্দ লাগিয়ে কি হবে? স্যার এটা কি এরকম হয় নাকি স্যার? ইয়ৎ রামঃ জিতবান তৎ রামঃ তৎ রামস্য। না, এখানে এরকম যদি বলা হয়, ধরুন এরকম যদি বাক্য বলা হয় যেই রাম জিতেছিল সেই রামের, ঠিক আছে, কিংবা যেই রাম খেয়েছিল সেই রামেতে, যেই রাম এসেছিল সেই রামের জন্য, এরকম যদি বলা হয় তখন কি হবে? যেই বিভক্তির প্রয়োগ করা হচ্ছে, ঠিক আছে, আমরা এখন কি বলছি? যেই রাম জিতেছিল সেই রামের, তাহলে র মানে কি? ষষ্ঠী বিভক্তি। ষষ্ঠী বিভক্তি হয়ে গেলে কি হবে? জিতবতঃ রামস্য। যদি চতুর্থী বলা হয় তাহলে জিতবতে রামে, মানে হচ্ছে কি অর্থ হয়ে যাবে তখন? যেই রাম জিতেছিল সেই রামের জন্য। যদি পঞ্চমী করা হয় জিতবতঃ রামাৎ, তাহলে যেই রাম জিতেছিল সেই রামের থেকে। যদি এরকম বলা হয় যেই রাম খেয়েছিল সেই রামের থেকে একটি পেন আনো, এরকম তো প্রয়োগ করা হয়, যে খেয়েছিল তার থেকে একটি পেন আনো, ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে প্রয়োগ কিরকম হবে? খাদিতবতঃ রামাৎ। খাদিতবতঃ, এটা যেহেতু পঞ্চমীর একবচনের রূপ, তাহলে যে খেয়েছিল সেই যে রাম সেই রামের থেকে আনো, এরকম যদি বলা হয় তাহলে খাদিতবতঃ রামাৎ লেখনীম আনয়া। বুঝতে পেরেছেন সোমনাথ বাবু, পঙ্কজ বাবু, কিভাবে হচ্ছে? এটা যদি আরেকবার বলে দেন স্যার, যে রাম জিতেছিল সেই রামেরটাই যদি একটু আরেকবার বিশ্লেষণ করে বলে দেন। যেই রাম জিতেছিল, তারপর কি বললেন? স্যার আপনি যেটা প্রথমে বলেছিলেন স্যার, ওটাই ওটাই ধরতে পারছিলাম না। যে রাম জিতেছিল সেই রামের, হ্যাঁ এরকম আমি বললেন তো? হ্যাঁ হ্যাঁ, ওখানে কি আছে? যেই রাম জিতেছিল সেই রামের মানে কি, আমরা ষষ্ঠী বিভক্তি বলতে চাইছি ওখানে, তাই তো? শ্যামের, রামের, ভাইয়ের, মায়ের, এরকম যদি বলি তাহলে আমরা ষষ্ঠী বিভক্তি বোঝাই। র থাকলে কি হয়? ষষ্ঠী বিভক্তি, তাই তো? এইটুকু সবার মনে আছে? সম্বন্ধ বোঝালে ষষ্ঠী হ্যাঁ স্যার, বিভক্তি ওটা হয়। ষষ্ঠী করতে হবে। স্যার শেষ রামেরটা নাই হ্যাঁ, স্যার, শেষ তাহলে ষষ্ঠী এবার করতে হবে। আর যে রাম জিতেছিল ওটা স্যার কিরকম ব্যবহার হবে? সেটার জন্যই বলা হলো কি, প্রথমেই বলে দিয়েছি, তবত প্রত্যয়ান্ত শব্দ বিশেষণ হয়। কার বিশেষণ হয়? পুংলিঙ্গ শব্দ হলে পুংলিঙ্গের বিশেষণ, স্ত্রীলিঙ্গ হলে স্ত্রীলিঙ্গের বিশেষণ, নপুংসক লিঙ্গ হলে নপুংসক লিঙ্গের বিশেষণ, ঠিক আছে? তাহলে
উক্তবৎ এটা হচ্ছে কি রামের বিশেষণ। এখন ধরুন আমি বলতে চাইছি যে বলেছিল সেই রামকে, ঠিক আছে, যে বলেছিল সেই রামকে ডাকো। এখন দেখুন আপনি রামাম আহ্বায়া এটা বললে রামকে ডাকো আপনি বলে দিতে পারছেন, কিন্তু যে রাম বলেছিল সেই রামকে ডাকো এই রকম অর্থ যখন বলা হবে, বা যে বলেছিল সেই রামকে ডাকো, ঠিক আছে, ধরুন আপনাকে কেউ একটা কি রাম নামক কোনো ব্যক্তি কথা বলেছে, কোনো কথা আপনি এখন আর একজনের কাছে গিয়ে বলছেন আমাকে রাম বলেছে, সে তখন আপনাকে কি বলছে, তোমাকে যেই রাম বলেছিল সেই রামকে ডেকে নিয়ে আসো। এই যে বাক্য প্রয়োগ, ঠিক আছে, এখানে প্রয়োগ করতে গেলে সংস্কৃত অনুবাদ করতে গেলে তবতু প্রত্যয়ান্ত শব্দের প্রয়োগ করতে হবে। যে রাম বলেছিল সেই রামকে ডাকো, ঠিক আছে, তখন কি হয়ে যাচ্ছে এই উক্তবৎ শব্দটা রামের বিশেষণ হয়ে যাচ্ছে। এখন আপনি রামকে ডাকো বললে রামাম আহ্বায় করছেন, যে বলেছিল সেই রামকে ডাকো সেটা বলতে গেলে এখানে যেহেতু দ্বিতীয়া বিভক্তি করছেন, এখানেও কি করতে হবে, দ্বিতীয়া বিভক্তি করতে হবে, ঠিক আছে। তাহলে রামাম আহ্বায়া, যে বলেছিল সেই রামকে ডাকো, তার জন্য কি বলা হচ্ছে উক্তবন্তম রামাম আহ্বায়া। তখন কিন্তু এই উক্তবৎ শব্দটা রামের বিশেষণ হয়ে যাচ্ছে, তার একটা বিশেষ গুণ বোঝাচ্ছে যে সে বলেছে সেই রকম রাম, যে জিতেছে সেই রকম রাম। বুঝতে পারছেন কি বলতে চাইছি পঙ্কজ বাবু? সোমনাথ বাবু বুঝতে পারছেন এখন? স্যার বুঝতে পারছি, কিন্তু স্যার একটু জটিল মনে হচ্ছে। স্যার এটা কি স্যার বাক্য সংকোচন এভাবে করে স্যার? না, বাক্য সংযোজন ইত্যাদি তো এখানে কিছু নেই। ধরুন আমি একটা বলছি, ধরুন কেউ বলল যে রাম জলপান করেছিল, এটাকে যদি তত প্রত্যয়ান্ত দিয়ে আমরা করি কি হবে সোমনাথ বাবু? রাম স্যার জলপান করেছিল। স্যার আপনি লিখেছেন স্যার, আপনি কি এমএস ওয়ার্ড লিখেছেন স্যার? হ্যাঁ, দেখতে পাচ্ছেন এমএস ওয়ার্ডটা খোলে? না, রাম না স্যার, দেখা জলপান যাচ্ছে না। করেছিল, পান করেছিল, এর জন্য হচ্ছে পিতবৎ। ওয়ার্ড ফাইল দেখতে পাচ্ছেন না আপনারা এখন? হ্যাঁ স্যার, এখন ঠিক আছে স্যার। হ্যাঁ, তাহলে দেখুন রাম জলপান করেছিল, এটার যদি অনুবাদ করা হয় কি হবে সোমনাথ বাবু বলুন? রামः জলম পিতবান। রামঃ জলম পিতবান। এখন আমি যদি বলি যে রামকে ডাকো, আপনি এটার অনুবাদ তখন কি করবেন? স্যার রামম আহ্বায়তু। হুম, রামম সোমনাথ বাবু কি করবেন? আহ্বায়তু। এটা কিরকম স্যার হলো রামকে ডাকো, এখানে কর্তাই তো বুঝতে পারছি না। এখানে তুমি রামকে ডাকো, ঠিক আছে, তুমি রামকে ডাকো, যদি বলা হয় তুমি রামকে ডাকো। তাহলে স্যার এরকম হওয়ার কথা, ত্বাম হুম রামম হুম ত্বম স্যার, রামম। হ্যাঁ বলছি স্যার, আহ্বায়সি। হুম, লোট লকার, লট লকার নয়, এখানে কি আছে, বিধি, বিধি দেয়া হচ্ছে, তুমি রামকে ডাকো বা নির্দেশ দেওয়া হচ্ছে, তাহলে বিধি অর্থে লোট হয় অথবা বিধিলিং হয়, তাহলে লোটটাই ধরা যাক, ত্বম রামম আহ্বায়া, ঠিক আছে, এরকম হচ্ছে। এতটুকু বুঝতে পেরেছেন কিভাবে হলো? রামঃ জলম পীতবান, রামঃ জলম পীতবান।
তুমি রামকে ডাকো, ত্বম রামম আহ্বয়। এখন আমি যদি এটা বলি, জল পান করেছিল, জল পান করা রামকে ডাকো, এরকম যদি বলি, তাহলে এত দূর পর্যন্ত তো আগের মতোই হবে, যে ত্বম রামম আহ্বয়। কিন্তু এখানে রামের একটা বিশেষণ দেয়া হচ্ছে, যে জলপান করা, অর্থাৎ যে জলপান করেছিল সেই রাম, সেই রকম যে রাম, তাকে ডাকো। এখানে একটা বিশেষণ দেয়া হয়ে গেল। বিশেষণ দেয়া হলো তো, বুঝতে পেরেছেন এটা? হ্যাঁ স্যার, এটা বোঝা গিয়েছে। বিশেষ একটা গুণকে, হুম, তাহলে এখন দেখুন, আপনি রাম এর জন্য রামাম আহ্বয় প্রয়োগ করলেন, তারই বিশেষণ যেটা হবে যতন করা রাম, তার ক্ষেত্রেও কি হবে? দ্বিতীয়াই হবে। তাহলে দ্বিতীয়ার এক বচনে কি হবে? পিতবন্তম রামম আহ্বয়। যদি এরকম বলা হয় যে, ধরুন এরকম বলা হলো যে, বিদ্যালয়ে যেই ছেলেটিকে দেখেছিলে তাকে ডাকো, এরকম যদি বলা হয়, ঠিক আছে? তাহলে বিদ্যালয়ে, এটা বিদ্যালয়েই হবে, সপ্তমী হবে এটা। বিদ্যালয়ে যেই ছেলেটিকে দেখেছিলে তাকে ডাকো, তাকে বলতে তম, তৎশব্দের প্রথমার এক বচন, দ্বিতীয়ার এক বচন, আর আহ্বয় হয়ে গেল। ঠিক আছে? এখন দেখুন, যেই ছেলেটিকে দেখেছিলে তাকেই ডাকতে বলছে। ঠিক আছে? যাকে দেখেছিল তাকেই ডাকতে বলছে। যাকে দেখেছিল তাকেই যদি এখন ডাকতে বলে, তাহলে এখানে যদি দ্বিতীয়ার এক বচন করা হয়, তাহলে যাকে দেখেছিল তাকে এই অর্থ দেখতে গেলে দৃশ ধাতুর উত্তরও কি করতে হবে? তবতু প্রত্যয় করে তার দ্বিতীয়ার এক বচন প্রয়োগ করতে হবে। তাহলে দৃষ্টবৎ শব্দের দ্বিতীয়ার এক বচনে করলে দৃষ্টবন্তম তম আহ্বয়। বিদ্যালয়ে দৃষ্টবন্তম তম বালকম। বালক বলতে হবে, যেহেতু বালক এখানে বলা আছে। দৃষ্টবন্তম তম বালকম আহ্বয়। এখানে তাহলে কি হচ্ছে দেখুন, আসলে আমরা যদি একটা বাক্য ছোট লিখি, যে রাম, স্যার, স্যার তম শব্দটা কি বলুন। ব্যবহার না করলে হবে না স্যার? হ্যাঁ, তম শব্দটা না ব্যবহার স্যার, করতেও পারে। বিদ্যালয়ের দৃষ্ট, দৃষ্টবন্তম হ্যাঁ বালকম হ্যাঁ হ্যাঁ, আহ্বয়, এটা বললে হবে না? একদম একদম হবে। তমটা না বললেও হবে। ঠিক আছে? বিদ্যালয়ে দৃষ্টবন্তম বালকম আহ্বয়, এতটুকু বললেই হবে। ঠিক আছে? সোমনাথ বাবু, একটু একটু বুঝতে পারছেন কিছু এখন? হ্যাঁ স্যার, খানিকটা কিছুটা বুঝতে পারছি স্যার। এই বাক্যটার অর্থ কি দাঁড়ালো? বিদ্যালয়ে যাকে দেখেছিলে সেই রকম বালককে ডাকো, বা বিদ্যালয়ে যাকে দেখেছিলে তাকে ডাকো, এরকম অর্থ হলো। আমি আরেকটু আপনার জন্য ভেঙে ভেঙে বলছি। ধরুন আমি বললাম যে রাম ভাত খেয়েছিল, এটা যদি অনুবাদ করা হয় তবতু প্রত্যয় দিয়ে, কি হবে? রামঃ অন্নম খাদিতবান। হুম, রামঃ অন্নম খাদিতবান। আমি যদি বলি এবার, ভাত খাওয়া রামকে ডাকো, এরকম যদি বলি, তাহলে কি হবে?
এটাকে অনুবাদ করতে গেলে সাধারণভাবে কি বলা যেতে পারে? ইয়াহা রামাহ অন্নম খাদিতবান তম রামম আহ্বয়। এতটা জিনিস আপনাকে বলতে হচ্ছে। কিন্তু দেখুন, আমরা যদি এই যে ভাত খাওয়া এই অংশটুকে রামের বিশেষণ ধরে নিই, আর তবত প্রত্যয় খাদ ধাতু থেকে যদি প্রয়োগ করে দিই, তাহলে খাদ ধাতুর যেহেতু অতীতকাল অর্থ, অটোমেটিক খাদিতবৎ এর দ্বারা কি অর্থ দাঁড়াবে? যে খেয়েছিল সেই রকম রাম, যে গিয়েছিল সেই রকম বালক, যে দেখেছিল সেই রকম দ্রষ্টা বা কর্তা, এরকম অর্থ অটোমেটিক আসবে। বুঝতে পারছেন একটু? স্যার তবতু যোগ করলে যে শব্দটি হবে সেই শব্দের দ্বারা ওরকম অর্থ আসবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অটোমেটিক সেই অর্থটা বোঝানো হবে। বুঝতে পারছেন? অতীতকাল অর্থ তো অটোমেটিক চলে আসছে। দেখুন আমরা এখানে কি করলাম, ইয়াহা রামাহ অন্নম খাদিতবান তম রামম আহ্বয়। আসলে আমরা কি করছি, রামের বিশেষ স্থিতিটা ইয়াহা তম এর দ্বারা বোঝাচ্ছি, তাই তো? তাহলে আমরা এরকম করতেই পারি যে ইয়াহা তম এটাকে তুলে দিয়ে শুধুমাত্র খাদিত বন্তম এরকম যদি করে দিই, খাদিত বন্তম, তাহলে দেখুন খাদিতবন্তম এটার অর্থ তখন কি হয়ে যাবে? যে খেয়েছিল সেই রাম। ঠিক আছে? বা খাদিতবান এটার অর্থ হয়ে যাবে, এটা স্লাইডে দেখালে আর একটু ভালো স্পষ্ট হবে। এটা একটু বুঝতে সময় লাগছে, কিন্তু যখন বুঝতে পারবেন দেখবেন মানে বাক্য প্রয়োগ করতে কত সুবিধা হবে। ঠিক আছে? অতি বড় বড় কঠিন কঠিন বাক্য অতি সহজে অনুবাদ করতে পারবেন আপনারা। তাহলে এখানে কি হচ্ছে, ধরুন এরকম বাক্য বলা হলো যে যে খেয়েছিল সেই রকম রাম। ঠিক আছে? তাহলে খাদিতবান রামঃ, যে খেয়েছিল সেই রকম রাম। দৃষ্টবান রামঃ, যে দেখেছিল সেই রকম রাম। ঠিক আছে? উপবিষ্টবৎ মানে যে বসেছিল, উপবিষ্টবান রামঃ, যে বসেছিল সেই রকম রাম। ঠিক আছে? তারপর জিতবৎ, যে জিতেছিল সেই রকম রাম। তারপর যদি বলা হয় যে রক্ষিতবৎ, যে রক্ষা করেছিল সেই রকম রাম। দেখুন আমি সবার প্রথমেই কি বলেছি, তপ্রত্যয়ান্ত যে শব্দ সেটা কি হয়? বিশেষণ হয়। ঠিক আছে? বিশেষণের দ্বারা কি করা হয় সব সময়? বিশেষণের কাজ কি? বিশেষণের কাজ কি? কর্তাকে হ্যালো স্যার বিশেষণ কাজ হচ্ছে কর্তাকে বি- বিশেষিত বিশেষায়িত করা। করা, বিশেষায়িত করা। হুম, তাহলে কর্তাকে যদি বিশেষিত করে, তাহলে কর্তার নির্দিষ্ট একটা স্থিতিকে সে কি করছে? বিশেষ করে বোঝাচ্ছে। ঠিক আছে? তাহলে দেখুন খাদিতবান, এখানে যদি খাদ ধাতু ধরা হয়, তাহলে খাদিতবান এর দ্বারা কর্তা কি করছে? বিশেষভাবে খাওয়ার অর্থটাকে বোঝাচ্ছে, তাই তো? খাওয়াটাকে বিশেষভাবে প্রাধান্য দেওয়া হচ্ছে, যেহেতু ওখানে খাদ ধাতুর পর যে তবাতু প্রত্যয় করে খাদিতবাদ শব্দটা নিষ্পন্ন হলো, সেটা হচ্ছে খাদিতবান। এটা হচ্ছে যার বিশেষণ তাকে বিশেষিত করছে, তাই তো? খাদিতবান রামাহ খাদিতবান যদি বলা হয়, তাহলে খাদিতবান এটা কি বোঝাচ্ছে? যে যে রাম খেয়েছিল সেই রকম রাম, যেই রাম খেয়েছিল সেই রকম রাম। ঠিক আছে? উক্তবৎ রাম, উক্তবৎ, এখানে উক্তবৎ শব্দের পর যে তবতু প্রত্যয় করা হলো সেটা যেহেতু রামের বিশেষণ, তাহলে রামকে বিশেষিত করছে, যে যেই রাম বলেছিল সেই রকম রাম। জিতবৎ যদি বলা হয়, যেই রাম জিতেছিল সেই রকম রাম। এবার একটু বুঝতে পারছেন, যেহেতু বিশেষণ, বিশেষণের কাজ হচ্ছে কর্তার একটা হলেও বিশেষকে বোঝানো, তাহলে খাদিতবান যেহেতু বলা হচ্ছে, খাদিতবান এর দ্বারা কর্তা যে খেয়ে নিয়েছে সেই রকম বিশেষ অবস্থাকে বোঝানো হচ্ছে।
ঠিক আছে? যদি স্থিতবৎ ধরুন বলা হলো স্থিতবৎ। স্থিতবৎ মানে কি? যে থেকেছিল সেই রকম রাম। রামকে বিশেষিত করলো, যে থেকেছিল সেই রকম রাম। এখন যখন বলা হচ্ছে যে থেকেছিল সেই রকম রাম কে, তাহলে দ্বিতীয়া বিভক্তি লেগে যাবে, তাহলে স্থিতবন্তম রামম। ঠিক আছে? এবার আর একবার যদি লিখে দেখানো হয়, ওয়ার্ড ফাইলটা দেখতে পাচ্ছেন? হ্যাঁ স্যার। হুম। যদি ধরুন এরকম বলা হলো যে রাম খেয়েছিল, মানে রামः খাদিতবান। তাহলে এই খাদিতবান যেহেতু এটা তওয়াত প্রত্যয়ান্ত শব্দ, সেটা হলো রামের বিশেষণ, তাহলে রামকে বিশেষিত করছে, দিয়ে রামः খাদিতবান এটার বিশেষণ যুক্ত, মানে বিশেষণের দিক থেকে অর্থ দেখলে কি হবে? যেই রাম খেয়েছিল সেই রকম রাম, বা খেয়েছিল এই রকম রাম। রামः খাদিতবান বলতে কি? খেয়েছিল এই রকম রাম। ঠিক আছে? তাই তো? এটা বুঝতে পারলেন সোমনাথ বাবু? স্যার রাম খেয়েছিল, খাদিতবান বললে তো আমরা শুধু বুঝবো যে রাম খেয়েছিল। হ্যাঁ, রাম খেয়েছিল, কিন্তু দেখুন আপনি বিশেষণ বলছেন মানে কি? তাহলে রাম খেয়েছিল সেটাকে বিশেষভাবে বোঝাবার জন্য খাদিতবান এটা বিশেষণ বলা হচ্ছে। আপনি গুণবান রামকৃষ্ণ যদি বলেন, তাহলে তার দ্বারা কি বোঝানো হচ্ছে? গুণবান বলতে আপনি জানেন যে গুণ আছে তার মধ্যে, কিন্তু বিশেষভাবে তার একটা তো প্রাধান্য বোঝাচ্ছে। গুণবান বলতে কি? বিশেষ করে তার মধ্যে বিশেষ কিছু গুণ আছে, তাই তাকে গুণবান বলা হচ্ছে। ঠিক আছে? যার মধ্যে গুণ আছে সেই রকম রামকৃষ্ণর জন্য আমরা গুণবান বলছি। ঠিক আছে? আর আমার মতো নরমাল মানুষের জন্য আমরা কি বলছি? শুধু ছাত্রাহ সৌরভঃ। কিন্তু যদি রামকৃষ্ণর কথা বলি, তাহলে গুণবান ছাত্রাহ রামকৃষ্ণঃ, এরকম যদি আমরা বলি, তাহলে কি বোঝাচ্ছে? নরমাল ছাত্র আর গুণবান ছাত্র, এর দ্বারা বিশেষিত একটা বিশেষ কিছু অর্থ আপনি বুঝতে পারছেন কিনা? সেই রকমই রামः খাদিতবান এর দ্বারা আপনি খেয়েছিল এই যে বিশেষ অর্থটা, সেটা তো বিশেষভাবে বুঝতে পারছেন। খেয়েছিল যে সেই রকম রাম। রামः খাদিতবান বলতে রাম খেয়েছিল, এটা তো আপনি জানেন। ঠিক আছে? আপনি এই অর্থটা বুঝতে পারছেন। কিন্তু তার দ্বারা বিশেষভাবে আমরা যেই বিশেষ অর্থটা বুঝতে পারছি, যে খেয়েছিল সেই রকম রামের কথা বলা হয়েছে। এখন জগতে তো অনেক রাম আছে। যে খায়নি তার কথাও কি রামः খাদিতবান এর দ্বারা ধরা হবে? না ধরা হবে না? কোনটা? ধরুন আপনার সামনে দুজন রাম উপস্থিত। ঠিক আছে? একজন রাম খায়নি আর একজন রাম খেয়েছিল। এইটা বললে এবার আপনি ভালো করে উদাহরণটা বুঝতে পারবেন। আমি যদি ধরি বলি, আপনাকে বললাম যে রাম খেয়েছিল সেই রামকে ডাকো, বা যেই রাম খেয়েছে সেই রাম আমাকে বলেছে। তাহলে আপনি তখন কাকে বুঝবেন? যে খেয়েছে তাকে বুঝবেন তো? যে খায়নি তাকে কি বুঝবেন আপনি? হ্যালো? সোমনাথ বাবু? না স্যার। হ্যাঁ, পঙ্কজবাবু আপনি বুঝতে পারছেন, সোমনাথ বাবুর একটু এই জায়গাটা অসুবিধা হচ্ছে। সোমনাথ বাবু শুনতে পাচ্ছেন? স্যার বুঝতে বলতে ওই অর্থটা আপনি যে অর্থ বলতে চাইছেন সেইটা তো স্যার বুঝলাম যে যে রাম দেখুন, খেয়েছিল সেই রাম। বাক্য কিন্তু স্যার থেকে রাম ছিল এটাকে যদি স্যার সংস্কৃতে অনুবাদ করতে হয় তাহলে তো রামহ খাদিতবান বললে এটাই তো আমরা স্বাভাবিকভাবে বুঝে থাকি সাধারণত। হ্যাঁ, ওটাই বুঝবেন। কিন্তু আমি কি বললাম? যে এই যে কথাটা বললাম আপনাকে যে রামাহ খাদিতবান, এটা তো ঠিক আছে। ঠিক আছে? কিন্তু আ উম একটুখানি ধরবেন। কারেন্ট চলে গেল আমাদের এখানে, খুব মেঘ ডাকছে।
হ্যাঁ, শুনতে পাচ্ছেন সোমনাথ বাবু? হ্যাঁ স্যার। হুম। তাহলে কি বলা হচ্ছিল? রামः অন্নম খাদিতবান। ঠিক আছে? হ্যাঁ, এর দ্বারা আপনি রাম ভাত খেয়েছিল এই অর্থটা তো বুঝছেন। ঠিক আছে? কিন্তু ওই যে একটা কথা বললাম আপনাকে, আপনার সামনে দুজন রাম উপস্থিত। একজন রাম খেয়েছে, আর একজন রাম খায়নি। ঠিক আছে? একজন রাম খেয়েছে, আর একজন রাম খায়নি। এখন আপনাকে কেউ বলল যে ভাত খেয়েছিল যেই রাম সেই রামকে ডাকো। আপনি তখন কাকে ডাকবেন? যে খেয়েছিল তাকে ডাকবেন নাকি আহ, আহ, যে খায়নি তাকে ডাকবেন? কাকে ডাকবেন আপনি? যে খেয়েছিল। হুম। তাহলে রামাহ খাদিতবান এর দ্বারা আপনি কি বোঝাচ্ছেন? শুধুমাত্র সে খেয়েছিল এটা তো বোঝাচ্ছেন, কিন্তু তাকে আবার বিশেষিতও করছেন যে তার আসল গুণটা কি? সে খেয়ে নিয়েছে সেই রকম রাম। এটা আপনি রামাহ খাদিতবান এই বাক্যের দ্বারা অতিরিক্তভাবে বোঝাচ্ছেন যে যে খেয়েছিল সেই রকম রাম। ঠিক আছে? এই অর্থটা মানে আপনি সোজাসুজি অর্থ বাক্যের রামাহ খাদিতবান বলতে রাম খেয়েছিল এটা বুঝছেন। আর রামাহ খাদিতবান এর দ্বারা বিশেষণযুক্ত বিশেষ অর্থ কি বলা হচ্ছে? যেই রকম যেই রাম খেয়েছিল সেই রাম। এটা বিশেষিত অর্থ। যেহেতু খাদিতবান এটা রামকে বিশেষিত করছে, তাই যেই রাম খেয়েছিল সেই রাম এটাও কিন্তু আর একটা অর্থ বোঝা যায়। ঠিক আছে? রামাহ খাদিতবান এখান থেকে আপনি সোজা বাক্যের অর্থ হচ্ছে রাম খেয়েছিল। আর বিশেষভাবে অর্থ বিশেষিত অর্থ কি হচ্ছে? যেই রাম খেয়েছিল সেই রাম। বুঝতে পেরেছেন? যেই রাম খেয়েছিল সেই রাম। এবার স্যার পার্থক্য করব কি করে স্যার, কোন ক্ষেত্রে কোন অর্থ, মানে কোন অর্থের? যখন আপনি তবতু প্রত্যয়ান্ত শব্দটাকে বিশেষভাবে বিশেষণ হিসেবেই ব্যবহার করতে চাইবেন, যেমন এই রকম জায়গাগুলো, যেই রাম খেয়েছিল তাকে ডাকো, যেই রাম ডেকেছিল তাকে ডাকো, যেই রাম জিতেছিল তাকে ডাকো, বা যেই রাম আমাদের বাড়ি এসেছিল তার জন্য দাও। এই ধরনের যখন বিশেষভাবে আপনি আহ, তবতু প্রত্যয়ান্ত শব্দকে বিশেষভাবে ব্যবহার করবেন, তখন আপনাকে বুঝে নিতে হবে যে সেখানে খাদিতবতে রামায় দেহি। ঠিক আছে? গতবতে ছাত্রায় পুস্তকম দেহি। যেই ছাত্রটা কাল বাড়ি চলে গিয়েছিল স্কুল থেকে, তাকে আজকে বইটি দিয়ে দাও। বুঝতে পারছেন? এই রকম অবস্থায় আপনি তখন কি করবেন? তখন তো আপনাকে ব্যবহার করতেই হবে। স্পষ্ট হলো একটু? হ্যাঁ স্যার। পঙ্কজ বাবু, আপনার স্পষ্ট তো? হ্যাঁ স্যার। তবে স্যার কিছু প্র্যাকটিস করলে স্যার আরো বেশি ক্লিয়ার হতাম। হ্যাঁ, উদাহরণ আপনাদের দেখানো হবে, কিন্তু আপাতত এই ধরনের বাক্য হয়। ঠিক আছে? আপনি প্রথমাতে এই তফাৎটা বুঝতে পারছেন না। সোমনাথ বাবু, আপনার জন্য বলছি। রাম খেয়েছিল, ঠিক আছে? খেয়েছিল। তার জন্য আপনি রামাহ খাদিতবান প্রয়োগ করছেন। এখানে আপনি বুঝতে পারছেন না যে তবত প্রত্যয়ান্তর যে বিশেষণ বিশেষণ করছি সেটা আহ মানে বৈশিষ্ট্যটা কি হচ্ছে। কিন্তু আমাকে আপনি বলুন, যদি তবাতু প্রত্যয়ান্ত শুধু এরকম নর্মাল অর্থই ধরা হয়, তাহলে দ্বিতীয়ায় যদি তবাতু প্রত্যয়ান্ত শব্দের প্রয়োগ করা হয় তার অর্থ কি হবে? খাদিতবান্তাম বলতে কি? খাদিতবান্তাম এটার অর্থ কি হবে আমাকে বলুন আপনি? খেয়েছিল তাকে, তাই তো? আপনি এই শব্দটা বলতেই হবে আপনাকে, খেয়েছিল তাকে। এই শব্দটা আপনি বলবেন কিনা যদি তবাতু প্রত্যয়ান্ত শব্দের দ্বিতীয় আর এক বচনের প্রয়োগ করা হয়? খাদিতবান্তাম। হ্যাঁ স্যার, ওটার ক্ষেত্রে স্যার ক্লিয়ার হচ্ছে স্যার, ওটার ক্ষেত্রে তো স্যার আর কোনো দ্বিতীয় অর্থ প্রকাশ পাচ্ছে না। হ্যাঁ, কিন্তু সেই এই এই জন্যই এই বললাম আমি প্রথমার ক্ষেত্রে, প্রথমা বিভক্তির ক্ষেত্রে আপনি তফাৎটা বুঝতে পারবেন না।
কিন্তু দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থীতে যখনই আপনি যাবেন, আপনাকে যে খেয়েছিল তাকে, কিংবা যে দেখেছিল তার জন্য, যে আছে তার জন্য, এইরকম অর্থ আপনাকে স্বীকার করতেই হবে। ঠিক আছে? এবার বুঝতে পারছেন ব্যাপারটা? ওইগুলোর ক্ষেত্রে স্যার খানিকটা বেশ বোঝা যাচ্ছে, কিন্তু এইটার হ্যাঁ, ক্ষেত্রে মানে প্রথমার কঠিন। ক্ষেত্রে বুঝতে পারবেন না, কারণ প্রথমার ক্ষেত্রে রামাহ খাদিতবান নর্মাল অর্থই বোঝানো হচ্ছে। ঠিক আছে? রাম খেয়েছিল। যখনই কিন্তু বলা হচ্ছে যেই রাম খেয়েছিল তাকে, তখন আপনাকে তবত প্রত্যয়ান্ত দ্বিতীয়ার প্রয়োগ করতে গেলে এই যেই, তাকে, যে, তার জন্য, যে, তার থেকে, এরকম অর্থ আপনাকে গ্রহণ করতেই হবে। স্পষ্ট হচ্ছে বা হ্যাঁ সোমনাথ স্যার, বাবু? ওইগুলোর, হ্যাঁ ওইগুলোর ব্যবহার যদি বলে দেন তাহলে স্যার, হ্যাঁ হ্যাঁ, ওইগুলো বুঝতে পারছি। ওগুলোর এবার আমি যেটা বললাম, ধরুন বলা হলো যে রামের জন্য দাও। ঠিক আছে? রামের জন্য দাও। জন্য বোঝালে চতুর্থী, তাই রামায় দেহি। এখন বলা হচ্ছে যেই রাম এসেছিল, যেই রাম এসেছিল তাকে দাও। তাহলে তখন কি হবে? এটা সম্পূর্ণটা চতুর্থী ধরে নিতে হবে। যেই রাম এসেছিল তাকে, এই পুরোটা চতুর্থীয়ান্ত তবত প্রত্যয়ান্ত, যে এসেছিল এর জন্য আগতবৎ যে শব্দ হয়, আগতবৎ, তার চতুর্থীর একবচনের রূপ ধরতে হবে। ঠিক আছে? তখন কি হবে তাহলে? আগতবতে রামায় দেহি। যেই রাম এসেছিল তার জন্য দাও। মানে যেই, সে, যেই, তাকে, যেই, তার জন্য, এই পুরোটা ধরে তবত প্রত্যয়ান্ত শব্দের অর্থ ধরতে হবে। তবত প্রত্যয়ান্ত যে শব্দটা প্রয়োগ করা হবে, সেটার অর্থ যেই, তাকে, যেই, তার জন্য, যেই, তার থেকে, এরকম পুরো অর্থটা ধরে করতে হবে। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছেন সকলে? হ্যাঁ স্যার। সোমনাথ বাবু এখন স্পষ্ট হয়েছে? হ্যাঁ স্যার, হ্যাঁ। হুম। আচ্ছা, আমাদের এখানে কারেন্ট চলে গিয়েছে, প্রচন্ড মেঘ ডাকছে আর ঝড় জল হচ্ছে বলে। আহ, কিছুক্ষণের জন্য আমি ক্লাসটা বন্ধ রাখছি, কারণ ল্যাপটপে আমার চার্জ নেই বেশি। আম, মানে চার্জ নেই বলতে হয়তো হতে হতে এক্ষুনি বন্ধ হয়ে যাবে, এরকম অবস্থা। কারেন্ট ছিল বলে চার্জ দেওয়া হয়নি। তো কিছু মনে করবেন না, আমি আপনাদের একটা কাজ দিচ্ছি, আপনারা ততক্ষণ কাজটা করুন, তারপর আমি একটু চার্জের ব্যবস্থা করে আবার আমি ক্লাসে জয়েন করছি। ঠিক আছে? তো আপনারা এখন কি করবেন, আমি কিছু বাক্য দিয়ে যাচ্ছি আপনাদের। স্ত্রীলিঙ্গ হলে স্ত্রীলিঙ্গের মতো হবে, কিন্তু একটু ভেবে চিনতে।
এই ৩ টে রূপ আপনারা করুন। তারপর আমি একটু ব্যবস্থা করে চার্জের আবার আপনাদের সঙ্গে, ঠিক আছে? যেরকমভাবে করালাম একটু ভেবেচিন্তে করুন। তারপর ভুল হলে আমি ঠিক করে দেব।
হ্যালো। হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। হ্যাঁ পঙ্কজবাবু। স্যার, যেই রাম খেয়েছিল তার বই আছে, এটা লিখেছিলাম হচ্ছে খাদিত পাতাহ রামস্য গ্রন্থমূর্তি। সন্দীপ বাবু শুনতে পাচ্ছেন? সোমনাথ বাবু? হ্যাঁ স্যার। হ্যাঁ, কটা বাক্য হয়েছে? পেরেছেন একটাও? প্রথম দুটো চেষ্টা করেছি কি করেছেন বলুন? স্যার। প্রথমটা করেছি খাদিত বতঃ রামস্য পুস্তকমস্তি। একদম ঠিক হয়েছে। আর তারপর? তারপরটা স্যার এরকম করেছিলাম গত বত্তই সীতায়ই কথা অন্নম। কেটে যাচ্ছে আপনার। গত বত্তই সীতায়ই অন্নমস্তি। হ্যাঁ, এখন শুনতে পাচ্ছেন সবাই? হ্যাঁ স্যার। আচ্ছা। নেটওয়ার্কে খুব সমস্যা হচ্ছে, আসলে প্রচন্ড ঝড় বৃষ্টি হচ্ছে আমাদের এদিকে। তাহলে আপনি যেটা করেছেন সেটা আরেকবার বলুন, কি কি করেছেন? স্যার একেরটা করেছি খাদিত বতঃ রামস্য পুস্তকমস্তি। খাদিতবতः রামস্য পুস্তকমস্তি। আর আরেকটা স্যার কি করে? তারপরটা করেছিলাম গত বত্তই হুম সীতায়ই হুম অন্নম অস্তি। গতবচ্চৈ সীতাयै, তারপর? অন্নম অস্তি। অন্নম অস্তি। কি ছিল বাক্যটা? দাঁড়ান একটু দেখে নিই আমি। আচ্ছা, ওয়ার্ড ফাইলটা সকলে দেখতে পাচ্ছেন? হ্যাঁ, গতবচ্চে সীতাयै অন্নমস্তি, এটাও একদম ঠিক আছে। শেষেরটা পঙ্কজ বাবু, আপনি শেষেরটা চেষ্টা করেছেন? হ্যাঁ স্যার। কি করেছেন? স্যার লিখেছে হচ্ছে রন্ধিবতে
খাদ্যম দেহি। হ্যাঁ, রন্ধিবতে কি করে হবে? এখানে কি লেখা আছে? রন্ধিবত লেখা আছে? কি লেখা আছে? রন্ধিতবতে খাদ্যম হুম, দেহি। রন্ধিতবতে খাদ্যম দেহি, খাদ্যম একদম দেহি। ঠিক। হুম, তাহলে অনেকটা স্পষ্ট হয়েছে। এই তো সোমনাথ বাবু, বুঝতে পেরেছেন তো আপনি? মানে প্রথমার্ধটাতেই আপনার সমস্যা হচ্ছিল, কিন্তু প্রথমার্ধে তো আসলে আমরা যদি ওরকম প্রয়োগ করি তাহলে প্রথমার্ধে বোঝা যাবে না। তাই প্রথমার্ধে ওরকম উদাহরণ দেখলে সেরকম আপনি বুঝতে পারবেন না, কিংবা প্রথমার্ধে এরকম তো প্রয়োগ করার আমাদের দরকারও নেই। দ্বিতীয়া থেকেই আমাদের এই ধরনের প্রয়োগের দরকার আছে। বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার। হুম, আচ্ছা, তাহলে আমরা এবার স্লাইডটা দেখি কি বলা হচ্ছে এখানে। এগুলো তো তাহলে দেখতেই পেলাম, খাদিতবান, দৃষ্টবান, ভুক্তবান, জ্ঞাতবান, স্মৃতবান। স্মৃতবান মানে হচ্ছে স্মরণ করেছিল, ক্রীডিতবান ইত্যাদি। স্ত্রীলিঙ্গ হলে গতবতী, সীতা গতবতী, খাদিতবতী, দৃষ্টবতী, এগুলোও দেখলাম। ঠিক আছে, এগুলোতে আর কোনো সমস্যা নেই তো? হ্যালো, এগুলোতে কোনো সমস্যা নেই তো কারো? না স্যার। ঠিক আছে। আর নপুংসকলিঙ্গ হলে তো মিত্রাম গতবৎ, মিত্রাম খাদিতবৎ, মিত্রাম দৃষ্টবৎ, এই ধরনেরই রূপ হবে। এখানে বিশেষ কিছু বলার নেই। ঠিক আছে, এবার কিছু উদাহরণ বলা হয়েছিল এখানে, যেমন রামঃ দৃষ্টবান, বালকঃ পঠিতবান। এরপর আস্তে আস্তে বিশেষণ যোগ করে করে বড় করা হচ্ছিল বাক্যটা। রামঃ পুষ্পম দৃষ্টবান, সুন্দরঃ রামঃ পুষ্পম দৃষ্টবান, সুন্দরঃ রামঃ সুন্দরম পুষ্পম দৃষ্টবান। এইভাবে বাক্যগুলোকে বড় করা হয়েছে। ঠিক আছে, তো আপনাদের বাড়ির কাজ কি রইল? এরকম প্রতিটাতেই একটা করে কিছু কিছু বাক্য দেওয়া আছে, যেমন বালকঃ পঠিতবৎ, শ্যামঃ শ্রুতবৎ। এখানে এইভাবে প্রথমে একটা কর্ম যোগ করবেন, তারপর কর্মের একটা বিশেষণ যোগ করবেন, আবার কর্তার একটা বিশেষণ যোগ করবেন। এইভাবে বিশেষণ যোগ করে আহ, এই পুংলিঙ্গের যে কটা উদাহরণ দেওয়া আছে 5টা, সেগুলোর বাক্য কি হবে সেটা করবেন, স্ত্রীলিঙ্গর বাক্য কি হবে সেটা করবেন। ঠিক আছে, এইভাবে বাক্যগুলো তৈরি করে আনবেন আপনারা। বুঝতে পেরেছেন কাজ কি? প্রথমত এটা পুংলিঙ্গে প্রয়োগ করে কি হবে সেটা করবেন একবার, তারপর আহ একটা কর্ম যোগ করবেন, তারপর কর্মের একটা বিশেষণ যোগ করবেন, আর কর্তার একটা বিশেষণ যোগ করবেন। টোটাল 4টে করে বাক্য হবে সবকটা। টোটাল 4টে করে সবকটার বাক্য হবে। বুঝতে পেরেছেন পঙ্কজবাবু, সোমনাথবাবু? স্যার, তার মানে হচ্ছে স্যার বালকঃ পঠিতবান এবং হুম, সুন্দর বালকঃ পঠিতবান। আগে একটা সুন্দর কর্ম যোগ বালকঃ করেন। কি হুম স্যার? হুম হুম, হ্যাঁ হ্যাঁ, এইভাবেই সুন্দরः সুন্দর বালকः। বালকঃ পঠিতবান, সুন্দর বালকঃ সুন্দর গ্রন্থম পঠিতবান, এরকম স্যার। হুম 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 হুম। এবার সুন্দরী যে যোগ করতে হবে তা নয়, আপনি অন্যান্য বিশেষণ যোগ করেও করতে পারেন। ঠিক আছে, আপনাদের নিজেদের মতো ইচ্ছা মতো কিছু বিশেষণ যোগ করে করতে পারেন ওটা। ঠিক আছে, এইভাবে যে কটা বাক্য আছে আহ, সবগুলোর বাক্যর কাজগুলো করে আনতে হবে। ঠিক আছে, এখানে নপুংসকলিঙ্গের 2টো, এখানে 5টা, এখানে 5টা, টোটাল 10টা বাক্য ওইভাবে করে আনতে হবে। বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার। ঠিক আছে। আহ, আজকে এখনো কারেন্ট আসেনি, আর আমাদের এদিকে খুব ঝড় জলও হচ্ছে। বুঝতেই পারছেন নেটওয়ার্ক বারবার অসুবিধা হচ্ছে, সেই জন্য আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি। আমি আজকে স্টাডি মেটেরিয়ালটা আর আগের দিনের স্টাডি মেটেরিয়ালটা একবারই পাঠিয়ে দেবো একই সঙ্গে। আর আপনাদের যদি কিছু জিজ্ঞাসা থাকে তাহলে গ্রুপে লিখবেন, আমি
কিছুক্ষণ পর কারেন্ট এলে ঠিকঠাক করে উত্তর দিয়ে দেবো। স্যার হোমওয়ার্কের এইটা এই স্যার বাক্যগুলো হ্যাঁ, এটা আমি শেয়ার করে দিচ্ছি, একটু পর সব শেয়ার করে দেবো একবারে। ঠিক আছে? ঠিক আছে। হুম, ঠিক আছে। এখন তাহলে এখানেই শেষ করি।